বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে উপস্থাপন করব মাসিক কল্যাণ যৌথ বীমা এবং দাফন অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান। সরকারি কর্মকর্তা কর্মচারী যদি মৃত্যুবরণ করেন কিংবা সাধারণ চিকিৎসার জন্য তারা এই ধরনের আবেদন করতে পারেন। বিশেষ করে আমি আজকে আলোচনা করব সরকারি স্বায়ত্তশাসিত কর্মকর্তা কিংবা কর্মচারীর মৃত্যুর পরে তারা কীভাবে কল্যাণ তহবিলে আবেদন করবেন এবং তারা কি প্রাপ্য হবেন। ডিয়ার ভিউয়ার্স, এটা এক ধরনের অনুদান। আমরা জানি, আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছি তাদের বেতনের একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে কর্তন করা হয় এবং সেই কর্তনের টাকা থেকেই আমাদের আপৎকালীন কিংবা বিপদকালীন সময়ে আমাদের জন্য সরকার কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করে থাকে। তার মধ্যে মাসিক কল্যাণ অনুদান। মাসিক কল্যাণ অনুদান সাধারণত শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে কোনো কর্মচারী চাকরি হতে অপসারিত হলে বা অবসর গ্রহণ করলে তিনি প্রাপ্য হবেন। আবার চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা অবসর গ্রহণের তারিখ থেকে, খেয়াল রাখবেন, অবসর গ্রহণের তারিখ থেকে 10 বছরের মধ্যে মৃত্যুবরণ করলে কর্মচারীর পরিবার 15 বছর অথবা কর্মচারী অবসর গ্রহণের তারিখ থেকে 10 বছর পর্যন্ত যেটা আগে আসে তার ভিত্তিতে এই অনুদানটা পেয়ে থাকবেন। অক্ষমতার কারণে কোনো কর্মচারী চাকরি হতে অবসর গ্রহণ করলে তিনি 15 বছর অবলিক 69 বছর পর্যন্ত যেটি আগে আসে তিনি মাসিক কল্যাণ অনুদান পেয়ে থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এখানে কয়েকটা টার্ম লক্ষ্য করতে হবে। কোথাও 10 বছর, কোথাও 15 বছর, আবার উল্লেখ আছে যে যেটা আগে আসে। আমি বিস্তারিত ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আসি যৌথ বিমা। অর্থাৎ আমি আগেই বলেছি কল্যাণ তহবিলে সাধারণত 3টা পার্ট থাকে। একটা মাসিক কল্যাণ অনুদান, একটা যৌথ বিমা, একটা দাফন অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান। এই 3টা অনুদান আপনি যেটার ভিতরে প্রাপ্য হন সেটা পাবেন। তো যৌথ বিমা কারা পেয়ে থাকেন? চাকরিরত পিআরএল ভোগ্যত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা কর্মচারীর পরিবার। অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান। সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় অথবা অবসরের পর কর্মচারী 75 বছর বয়সের মধ্যে মৃত্যুবরণের ক্ষেত্রে তার পরিবার অথবা তার সাথে সম্পর্কিত ব্যক্তি যিনি কর্মচারীর পরিবারের অনুপস্থিতিতে কর্মচারীর দাফন অন্ত্যেষ্টিক্রিয়া ব্যয়ভার বহন করেছেন তিনি, সেক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত এবং কর্মচারীর অফিস কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে সে প্রত্যয়নটা যে আপনি এই ব্যয়ভারটা গ্রহণ করছেন। তারপর আসি চাকরিরত সরকারি কর্মচারীর পরিবারের কোনো সদস্যের মৃত্যুর ক্ষেত্রে কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী কিংবা তার পরিবারের সদস্যদের মৃত্যুর ক্ষেত্রে কর্মচারীর বয়স 75 বছর পর্যন্ত প্রাপ্য, অর্থাৎ এটা প্রযোজ্য হবে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আসি অনুদানের পরিমাণ কে কী প্রাপ্য হবে।
কল্যাণ ভাতা মাসিক 2000 টাকা হারে তিনি কল্যাণ ভাতা পাবেন। আর যৌথ বিমা থেকে এককালীন সর্বোচ্চ 2 লক্ষ টাকা। কল্যাণ ভাতা 2000 টাকা হারে যেটা পেয়ে থাকবেন সেটা সাধারণত 15 বছর পর্যন্ত সে পাবেন। কিন্তু আমি আগেই বলেছি এখানে 10 বছর, 15 বছর, 65 বছর এরকম কিছু ক্যাটাগরি দেওয়া আছে, যেটা আগে আসবে। সেক্ষেত্রে আপনার দেখা গেছে অনেকের 1 বছরও সে পেতে পারে, 2 মাসও পেতে পারে, যদি তার মেয়াদ ওরকম অতিক্রান্ত হয়। তারপর আসি দাফন অথবা অন্ত্যেষ্টিক্রিয়া। কোনো সরকারি কর্মচারীর বয়স 75 বছরের মধ্যে যদি হয়, এই 75 বছরের বয়সের মধ্যে যদি তিনি মৃত্যুবরণ করেন, তাহলে তিনি তার পরিবার, অর্থাৎ এটা সরাসরি কর্মচারীর ক্ষেত্রে, যদি সে মারা যায় তাহলে তার পরিবার যে খরচ বহন করেছেন ওই স্থানীয় কমিশনারের প্রত্যয়ন সাপেক্ষে সে এককালীন 30,000 টাকা পাবে। আর কর্মচারীর বয়স 75 বছরের মধ্যে তার পরিবারের সদস্যের মৃত্যুতে, অর্থাৎ এখানে কর্মচারী জীবিত আছেন, তার পরিবারের সদস্য যদি মৃত্যুবরণ করেন তাহলে তিনি এককালীন 10,000 টাকা পাবেন। আর এটার কর্মকাল হবে 15 কর্মদিবস। আপনি আবেদন স্বাক্ষর করার পর যদি এটা কল্যাণ তহবিলে প্রেরণ করা হয়, এটা যারা কল্যাণ তহবিলে কর্মরত আছেন তাদের জন্য 15 কর্মদিবসের ভিতরে আপনার এটা ফয়সালা করতে হবে। ডিয়ার ভাইয়ার্স, এখন আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আবেদনপত্রের সঙ্গে কী কী সংযুক্ত করতে হবে। রাজস্ব খাতের কর্মচারীর ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সর্বশেষ বেতন নির্ধারণের পে ফিক্সেশন, অর্থাৎ 15 সালে বেতনে যে নির্ধারণ কপি হয়েছিল অনলাইনে, সেটা দিতে হবে। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে চাকরির খতিয়ান বই 3 পৃষ্ঠার অথবা এসএসসি সনদ প্রবেশ কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে। মৃত্যু সনদের ফটোকপি প্রবেশ কর্তৃক সত্যায়িত। ওয়ারিশ সনদ স্বামী স্ত্রী, বাবা মা বা সন্তানদের বয়স, সম্পর্ক, পেশা, বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয় পৌরসভালে কমিশনার কিংবা মেয়র কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। ওয়ারিশগণ কর্তৃক আবেদনকারীকে প্রদত্ত ক্ষমতার অর্থাৎ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত এবং প্রবেশ কর্তৃক প্রতি স্বাক্ষরিত। এখানে স্বাক্ষরিত আর প্রতি স্বাক্ষরিত একটু পার্থক্য আছে। স্বাক্ষরিত হচ্ছে যেটা আপনার কমিশনার কর্তৃক দিয়ে দিল যে না, এখানে সে এই ডিটেলস আমি জানাশোনা। আর অফিস যখন প্রতি স্বাক্ষর করবে, এটা হলো ভেরিফাই করা যে না ওয়ার্ড কমিশনার স্বাক্ষর কিংবা এগুলি সব ঠিক আছে। কর্মচারী ও আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, এটা আপনার অফিস কর্তৃক হতে হবে। স্বামী স্ত্রী ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য আবেদনকারী হলে নির্ভরশীলতার সনদ ওই স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক আনতে হবে, যেটা অফিস কর্তৃক প্রতি স্বাক্ষরিত, অর্থাৎ প্রতিটা কাগজ অফিস কর্তৃক প্রতি স্বাক্ষরিত হবে। কর্মচারীর গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন, কর্মচারীর মৃত্যুর পর আবেদন দাখিল করতে যদি আপনি 1 বছরের বেশি সময় নেন, সাধারণত আপনি 6 মাসের মধ্যে এটা দাখিল করবেন বিধি মোতাবেক।
যদি অতিক্রম করে তা 1 বছর অতিক্রম হয়ে যায়, তাহলে আপনাকে আপনার যথাযথ অর্থাৎ দপ্তর প্রদান কর্তৃক বিলম্বের কারণ ব্যাখ্যা করতে হবে, এমনকি সে কারণটা সন্তোষজনক হতে হবে। এটার প্রক্রিয়া কি আপনারা চাইলে আমি পরবর্তী একটি ভিডিওতে দিয়ে দিব। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যারা আবেদন করবেন MICR যে চেক বইটা আপনারা সবসময় এটা দাখিল করবেন। আর মৃত্যু সনদটা যদি আপনারা অনলাইন থেকে সংগ্রহ করেন, সেক্ষেত্রে এটাই সত্যায়িত না করলে চলবে। আমরা দুটা জিনিস খেয়াল রাখবো, একটা হচ্ছে অনলাইন থেকে ওয়ারেস সনদ কিংবা মৃত্যু সনদ, আর MIC চেক দাখিল করার জন্য যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, যেখানে আপনার এই ব্যালেন্সটা জমা হবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ছোটো করার চেষ্টা করতেছি। প্রয়োজন আমি দ্বিতীয় একটা পার্ট করব। আমরা জানি কর্মচারী চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে তিনি 8 লক্ষ টাকা পেয়ে থাকেন। সে 8 লক্ষ টাকা যে অনুদানটা তিনি পেয়ে থাকেন, এটা বিভাগীয় কমিশনার বরাবর তার আবেদনটা করতে হয় তার দপ্তর প্রধানের মাধ্যমে। ওটার একই মেয়াদ। আর আমি যে কাগজপত্রের কথা উল্লেখ করেছি সেগুলি সর্বশেষ সামারি যেটা আমি বলতে চাই, আপনারা যারা আবেদনকারী যদি আমার ভিডিওটা দেখে থাকেন, এই কথাটা আপনাদের খুব উপকার আসবে। আপনারা অনলাইনে আবেদন করার জন্য, এখন এই ধরনের আবেদন সব অনলাইনে করতে হয়, অফিসে বারবার না আসে আপনারা যে কোনো কম্পিউটারে গিয়ে গুগলে সার্চ দেবেন, কল্যাণ তহবিল, এটা সার্চ দিলে আপনি কয়েকটা অপশন পাবেন। সেই অপশনে দেখবেন ডান সাইডে কিছু কলাম লেখা আছে, সাধারণ চিকিৎসার অনুদান, দাফন অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান। ওইখানে যদি আপনি কার্সর রেখে ক্লিক করেন, তাহলে আপনি একটা রেজিস্ট্রেশনের একটা ফর্ম পাবেন। হ্যাঁ, সেখানে দুইটা আপনার মোবাইল নাম্বার সহ যা চাবে আপনি ওটা দিয়ে দিলে আপনি রেজিস্টার হয়ে গেলেন। আপনার একটা পিন নম্বর থাকবে, ওটা আপনি সংগ্রহ করবেন। ওই রেজিস্টার আলোকে আপনার পরবর্তী ধাপে যখন যাবেন, তখন অনলাইনে একটি ফর্ম পেয়ে যাবেন। ওই ফর্মে যা চাবে তা আপনি পূরণ করবেন। হ্যাঁ, সঙ্গে আপনার একটা ছবি আপলোড দিতে হবে। এটা আপনি যে কোনো কম্পিউটারের বাড়ির পাশে গেলে আপনি এটা পাবেন। দয়া করে আপনাদের আর কষ্ট করে অফিসে আসতে হবে না, আপনারা ওইখান থেকে এইগুলি সংগ্রহ করে অনলাইন কপিটা বের করে ওর জন্য কাজ হচ্ছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এগুলি দাখিল করবেন। দাখিল করার পর ইনশাল্লাহ আপনাদের কাজটা খুব সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদের জন্য জিবি ফান্ডের উপরে দ্বিতীয় একটি ভিডিও উপস্থাপন করব। আশা করি আজকের ভিডিওটা আপনারা উপকৃত হয়েছেন। আমি আবারও লাস্টে একটি কথা বলে শেষ করতে চাই। অনলাইনে যে আবেদনটা আপনারা করবেন, এটা নির্ধারিত একটা ফর্ম থাকবে। শুধু গুগলে গিয়ে এতটুকু লিখবেন কল্যাণ তহবিলের আবেদন প্রক্রিয়া, সেইখানে আপনি আমার সমস্ত কথা ওইখানেই পাবেন। শুধু দেখে দেখে একটু ফিল আপ করবেন, তাহলে আর টাকা পয়সা খরচ করে দূর থেকে অফিসে এসে আপনাদের খরচার্জিত টাকা নষ্ট করতে হবে না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।